আবার সমুদ্রে ভেসে পড়লাম। যাব 2 আইল্যান্ডে। প্রত্যন্ত দ্বীপ লং আইল্যান্ডের জেটি থেকে একটি স্পিডবোট ভাড়া করে চললাম আরও 2 প্রত্যন্ত দ্বীপ নর্থ প্যাসেজ ও গিটার আইল্যান্ডের উদ্দেশ্যে। 6 জনের স্পিডবোটের ভাড়া 6000 টাকা। প্রত্যেককে লাইফ জ্যাকেট পরানো হলো। বোটে একজন ড্রাইভার ও একজন হেল্পার আছে। প্রত্যন্ত এই দ্বীপগুলিতে কেউই প্রায় যায় না, আসলে অনেকে জানেই না, কারণ আন্দামানের ভ্রমণ মানচিত্রে এগুলিকে দেখানো হয় না। আর আমার বরাবরই এরকম প্রত্যন্ত এলাকাই পছন্দের। আমাদের ছোট্ট স্পিডবোট সমুদ্র ফুঁড়ে বিদ্যুৎ গতিতে এগোতে লাগলো। দূরে একটি জাহাজ যেন বিশাল সমুদ্রে হারিয়ে যাচ্ছে। সমুদ্র যেখানে কতটা নীল তোমাদের বলে বোঝাতে পারবো না। আর তার জল প্রতি মুহূর্তে ছিটকে আসছে শরীরে। প্রত্যেকটা সমুদ্রপ্রেমীর কাছে এ এক অনন্য অভিজ্ঞতা। একদিকে কুল কিনারাহীন জলরাশি, তো অন্যদিকে ছোট বড় কত দ্বীপ। এটি গিটার আইল্যান্ড, এখানে পরে আসব। স্পিডবোটের গতিতে আমাদের গর্বের ভারতীয় ফ্ল্যাগ পতপত করে উঠছে। লং আইল্যান্ড থেকে নর্থ প্যাসেজ আইল্যান্ড বেশ দূরে। স্পিডবোটে 40 মিনিট সময় লাগে। দেখো বন্ধুরা, কি অপূর্ব দৃশ্য তৈরি হচ্ছে আমাদের বাহনের তীব্র গতিতে। বিশাল ও গভীর সমুদ্রের ওপর ও যেন শাসন করছে। সামনে একটা দ্বীপ দেখা গেল। হ্যাঁ, এটাই নর্থ প্যাসেজ আইল্যান্ড। এই আইল্যান্ডের মার্ক বে বিচে আমরা চলেছি। ওই দেখা যাচ্ছে মার্ক বে বিচ। আমরা ক্রমশ এগোচ্ছি সেই বিস্ময়ের দিকে। প্রত্যন্ত এই আইল্যান্ডে কেউ থাকে না, শুধু একটি মা কুকুর ও তার 2 সন্তান খুব অসহায়ভাবে এখানে থাকে। তাদের দেখার কেউ নেই, খাবার নেই। 9 মাসে 6 মাসে আমাদের মতো কিছু পর্যটক এলে সামান্য কিছু খাবার পায়। বিচে নামা মাত্রই তারা ছুটে চলে এসেছে কিছু খাবার আশায়, কিন্তু ওদের সম্পর্কে আগে কিছুই জানতাম না, তাই কিছু আনা হয়নি। ড্রাইভার অবশ্য কিছু খাবার ওদের জন্য এনেছে, শুনে কিছুটা স্বস্তি পেলাম। মার্ক বে বিচ নর্থ প্যাসেজ আইল্যান্ডের একমাত্র সমুদ্র সৈকত। সাদা বালির বিশাল সৈকতের একদিকে নীল সমুদ্র, আর একদিকে নিরক্ষী অরণ্য ও অসংখ্য নারকেল গাছের জঙ্গল। বিচ ছেড়ে দ্বীপের মধ্যে ঢুকলাম। সবুজ ঘাসের চারদিকে অসংখ্য নারকেল গাছ। দেখো বন্ধুরা, এখানে কত নারকেল গাছ, কেউ বসায়নি, আপনা আপনিই হয়েছে। আর তার ফাঁক দিয়ে সুন্দর সৈকত ও নীল সমুদ্র দেখা যাচ্ছে। দ্বীপে ঢুকে কয়েকটি মুলি মাছের ঘর দেখতে পেলাম, কিন্তু এখানে তো কেউ থাকে না। ঘর বানালো কে? ড্রাইভার বলল এগ্রিকালচার ডিপার্টমেন্টের 2 জন এখানে একসময় থাকতো। নারকেলের চারা তৈরি ছিল প্রধান কাজ। সেই চারা চলে যেত আন্দামানের বিভিন্ন প্রান্তে, কিন্তু এখন আর কেউ থাকে না। তাই দ্বীপটি এখন মনুষ্য বসতিহীন হয়ে পড়ে আছে। চারদিকে সৌন্দর্য দেখো বন্ধুরা, সবুজে ছেয়ে আছে পুরো দ্বীপভূমি। এখানে যে কত নারকেল গাছ রয়েছে তার কোনো হিসেব নেই, আর তাদের খুবই ঘন সন্নিবিষ্ট অবস্থান যেন জঙ্গলের আকার নিয়েছে। এগোতে লাগলাম দ্বীপের আরও ভিতরে। পরিত্যক্ত ঘরগুলি জীর্ণপ্রায় অবস্থায় পড়ে রয়েছে। প্রত্যন্ত দ্বীপে আসাও সহজ নয়। লং আইল্যান্ড থেকেই একমাত্র স্পিডবোটে এখানে আসা যায়, তাও আবার সবসময় পাওয়া যায় না। কিন্তু এখানে যে সৌন্দর্যের খনি আছে তা পুরো আন্দামানে বিরল। ড্রাইভারের পিছনে পিছনে আমরা চলতে থাকলাম। সরু পায়ে হাঁটা রাস্তা, দুদিকে ঘন ঘাসের জঙ্গল। চলার পথে সেই ঘাস পায়ে লাগছে। এ যেন প্রকৃতির সাথে মিশে যাওয়ার এক অপূর্ব মুহূর্ত। কোথাও কোথাও ঘাসের উচ্চতা বেশ বেশি। ক্রান্তীয় তৃণভূমি বলে কথা, একটু উচ্চতা তো থাকবেই। যেতে যেতে দ্বীপের অপর প্রান্তে চলে এলাম। খুবই সরু দ্বীপ, এপার থেকে ওপার 300 থেকে 400 মিটারের মতো। বিশাল একটি গাছ পড়ে আছে, আর তার দুদিকে ঘন ম্যানগ্রোভের জঙ্গল। কি অসাধারণ না? একদিকে নারকেল গাছ, তারপর ক্রান্তীয় তৃণভূমি ও নিরক্ষীয় চিরহরিত অরণ্য, আর তারপর ম্যানগ্রোভ। আর সামনে অবশ্যই সমুদ্র, সূর্যের আলো পেয়ে ঝকঝক করছে। সামনে যে দ্বীপটি দেখা যাচ্ছে, আসলে ওটা এই দ্বীপেরই বাকি অংশ। আসলে নর্থ প্যাসেজ আইল্যান্ড অত্যন্ত আঁকাবাঁকা একটা দ্বীপ। এই দেখো তার আসল চেহারা। ছোট নৌকায় একজন মাছ ধরছে।
আর সূর্যের আলো পড়ে কি সুন্দর রূপ ধারণ করেছে দেখো। সামনে যাওয়ার ইচ্ছে থাকলেও যাওয়া হলো না, কাদায় পা ঢুকে যাচ্ছে। বেশ কিছুক্ষণ এদিকটায় সময় কাটিয়ে আবার মার্ক বে বিচের দিকে চললাম, সেই একই প্রকৃতির স্পর্শ পেতে পেতে। এক বিন্দুও পলিউশন নেই এখানে, একদম পিওর অক্সিজেন শরীরকে প্রাণবন্ত করে তুলছে। সত্যি বন্ধুরা, এরকম পরিবেশে কয়েকদিন থাকলে ফুসফুসের সমস্যা চিরবিদায় নেবে। তাই প্রাণ ভরে নিঃশ্বাস নিতেও এই দ্বীপের কোনো জুড়ি নেই। আর কোলাহল বর্জিত এই দ্বীপভূমি শান্তিপ্রিয় প্রকৃতি প্রেমিকদের কাছে পুরো স্বর্গ। শব্দ বলতে আছে শুধু পাখির ডাক আর সমুদ্রের শব্দ। মা কুকুরটি এখানে দাঁড়িয়ে আছে। কেন যে এই কুকুরগুলিকে এখানে রেখে চলে গেল বুঝতে পারছি না। না আছে কোনো খাবার আর না আছে খাবার জল। বৃষ্টি হলে তবেই ওদের তেষ্টা মেটে। দেখো বন্ধুরা এই অপূর্ব দৃশ্যটাকে, যেখানে সবুজ দ্বীপের সাথে সাদা সৈকত ও নীল সমুদ্রের ত্রিকোণ প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে। এখানে প্রচুর প্লাস্টিক আবর্জনা পড়ে আছে। এ আমাদেরই পাপের ফল। সমুদ্রে প্লাস্টিক ভেসে ভেসে দ্বীপে এসে আটকে যায়, আর স্বাভাবিকভাবে পরিষ্কার করারও কেউ নেই। আমাদের বাকি সদস্যরা নারকেল গাছের ছায়ায় সাদা বালির সৈকতে বসে প্রকৃতি দর্শন করছে। দেখো বন্ধুরা, কি বিশাল লম্বা সমুদ্র সৈকত, এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত। আর সমুদ্র এতটাই নীল যে বলে বোঝানো যাবে না। আমি যেন নিজেকে কিছুতেই স্থির রাখতে পারছি না। প্রকৃতির প্রত্যেকটা প্রান্ত যেন চুম্বকের মতো আকর্ষণ করছে আমায়। ছুটে চললাম সেই টানে নীল সমুদ্রে ডুব দিতে। সত্যি এই জলরাশির ডাক কি উপেক্ষা করা যায়? এ সৌন্দর্য যে একেবারে অকৃত্রিম। প্রকৃতি দেবতা যে নিজের হাতে বানিয়েছে তোমাকে। চলে এসেছি একেবারে তার কাছে। রূপ দেখো বন্ধুরা, একেবারে নিট অ্যান্ড ক্লিন জল। ছোট ছোট ঢেউ নিয়ে পাড়ে এসে পড়ছে। আর তার কি মিষ্টি শব্দ শোনো, কানে অদ্ভুত আরাম দিচ্ছে। জলের রং যতদূর গেছে তত বেশি গাঢ় হয়েছে। একেবারে ফ্ল্যাট সমুদ্র সৈকত, ঢাল 1-2 ডিগ্রির বেশি হবে না। ছোট ছোট ঢেউগুলি পাড়ে এসে ঠেকে আবার চলে যাচ্ছে। কে জানতো নর্থ প্যাসেজ আইল্যান্ড ও মার্ক বে বিচ এত সুন্দর? একবারও কি ভেবেছিলাম এই দ্বীপভূমি আমার কাছে পুরো আন্দামানের সেরা শিরোপা দখল করবে? একেবারে আনএক্সপ্লোর একটা জায়গা, যার সম্পর্কে প্রায় কিছুই জানতাম না। ছবিও দেখেছি হাতে গুনে মাত্র কয়েকটা, আর ব্লগ মাত্র 2-1টা। বন্ধুরা, আমার এই ব্লগটি এই দ্বীপ সম্পর্কে বাংলা ভাষার প্রথম ব্লগ। তাই ব্লগ দেখে তোমরা কমেন্ট করতে ভুলো না। দেখো বন্ধুরা, কত লম্বা সৈকত। এ প্রান্ত থেকে ও প্রান্ত 700-800 মিটার তো হবেই। একেবারে মিহি পাউডারের মতো সাদা বালির সৈকত। সৈকতে আমাদের ছাড়া আর কারো পায়ের চিহ্ন নেই। স্নিগ্ধতায় ভরা একেবারে ভার্জিন বিচ। নেমে পড়লাম জলে, তবে শুধু পা ডোবালাম। ড্রাইভার ভাই বলল এখানে স্নান করা একেবারে নিরাপদ, কিন্তু অত্যন্ত লোনলি এলাকা হওয়ায় জলে আর ডুব দিলাম না। শুধু পা ডুবিয়েই তার সুন্দর স্পর্শ অনুভব করলাম। এত নিট অ্যান্ড ক্লিন জল যে বলে বোঝানো যাবে না। পুরী দীঘার মতো নোংরা ঘোলা জলের নামমাত্র নেই। সমুদ্রের তলা স্পষ্ট দেখা যাচ্ছে। জলের নিচে কোথাও সাদা বালি, কোথাও নানা রঙের পাথর, আর ছড়িয়ে ছিটিয়ে কোরাল তো আছেই। পুরো আন্দামান জুড়ে যেন কোরালের সাম্রাজ্য। স্নিগ্ধ ঢেউগুলোর মৃদু শব্দ যেন পুরো পরিবেশটিকে সব দিক থেকে সাজিয়ে দিয়েছে। ওই দূরে আমাদের স্পিডবোট বাঁধা আছে। অনেকক্ষণ সমুদ্রের বুকে সময় কাটালাম, কিছুতেই আসতে ইচ্ছে করছিল না। ভাটা হওয়ায় সৈকত অনেক চওড়া, জোয়ার হলে পুরো পরিবেশটিকে আরও সুন্দর লাগতো। ফিরে এলাম উপকূলের দিকে। সেখানে আমাদের সবাই গাছের ছায়ায় বসে প্রকৃতি দেখছে। প্যারাগুয়ে ও উরুগুয়ে একটা লাঠি নিয়ে বড় ক্যানভাসে ছবি আঁকছে। প্যারাগুয়ে একটা হারমিট ক্র্যাব ধরেছে, আর উরুগুয়ে বিশাল একটা শার্কের ছবি এঁকেছে। এছাড়া আরও কয়েকটি মাছের ছবি এঁকে পুরো দ্বীপটির মালিক হয়ে দাঁড়িয়ে আছে।
কুকুরগুলো সবসময় কাছে ছিল। আরও একবার দ্বীপের ভিতর থেকে ঘুরে এলাম। এবার ফিরে যেতে হবে যে, কিছুতেই এই আইল্যান্ড ছেড়ে ফিরে যেতে মন চাইছে না। যদি কোনো ব্যবস্থা থাকতো আজকে এখানেই থেকে যেতাম। নর্থ প্যাসেজ আইল্যান্ড ও মার্ক বে বিচ যে এত সুন্দর তা কল্পনারও বাইরে। ভেবে অবাকও হচ্ছি এখনও এখানে কেন পর্যটন গড়ে ওঠেনি। তবে একদিকে ভালো, পর্যটনের নামে দ্বীপটির নিজস্বতা নষ্ট হয়ে যেত। এই সবুজ ঘাসের প্রান্তর, অসংখ্য নারকেল গাছের চাঁদোয়া, নিরক্ষীয় বৃষ্টি অরণ্য, ম্যানগ্রোভ আর মিহিবালির বিশাল সৈকতের পরে শেষ না হওয়া বিশাল আন্দামান সাগরের অনন্ত নীল সমুদ্র আমাকে পুরো মুগ্ধ করে দিয়েছে। আর কোনো মানুষ না থাকা এই নির্জন পরিবেশ আমার কাছে তো পুরো স্বর্গ। শুধু খারাপ লেগেছিল কুকুরগুলোর জন্য। উরুগুয়ে ওদের জন্য খুব কেঁদেছিল, ওদেরকে ছেড়ে আসতেই চাইছিল না। লং আইল্যান্ডে ফিরে কিছু শুকনো খাবার স্পিডবোটের ড্রাইভারকে দিয়ে বলেছিল, তোমরা যখন আবার ওই দ্বীপে যাবে তখন ওদের অবশ্যই এই খাবারগুলো দিও। বিদায় নর্থ প্যাসেজ, আবার তোমার কাছে আসবো আর থাকবো সারা জীবন।